হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, সুন্দর আছো, ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো গতকালকে আমরা রসায়নের তৃতীয় অধ্যায় পড়ছিলাম। তো রসায়নের তৃতীয় অধ্যায়ে আমরা যে জিনিসটা যে পর্যন্ত গিয়েছিলাম তা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের আগ পর্যন্ত। আজকে আমরা ইলেকট্রন বিন্যাস থেকে পড়াশোনা করব, ইলেকট্রন বিন্যাসের পর থেকে। ওকে। গতকালকে আমরা বেশ কয়েকটা জিনিস জেনেছিলাম, রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল, তারপর হচ্ছে তোমার কিভাবে কক্ষপথগুলো ঘোরে, তারপর কিছু বেসিক ধারণা, সংকেত, তারপর হচ্ছে কিভাবে লেখে, কোন সংকেতের পাশে ডানে বামে উপরে নিচে কোথায় কোনটা নির্দেশ করে, আমরা সেই জিনিসগুলো পড়েছিলাম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ইলেকট্রন বিন্যাস, যেটা আমরা কম বেশি পড়ে এসেছি, কিন্তু আমি চিন্তা করবো যে তোমরা কেউ পড়োনি, তোমরা এর আগে কখনো এর নাম শোনোইনি। এভাবে করে পড়ালে যেরকম হবে একদম বেসিক থেকে, সেভাবে আমি চেষ্টা করব। ওকে। চলো শুরু করা যাক। তো প্রথমত হচ্ছে যে আমরা বোরের পরমাণু মডেল অনুসারে কক্ষপথ সম্পর্কে জেনেছিলাম, তাই না? তিনি বৃত্তাকার কক্ষপথ সম্পর্কে ধারণা দিতে পেরেছিলেন। আসলে বৃত্তাকার কক্ষপথ কিরকম বলো তো? আমি যদি একটু আঁকানোর চেষ্টা করি, বৃত্তাকার কক্ষপথ এরকমের কক্ষপথ। এবার এটাকে কি করতে হবে? আচ্ছা, আগে আগে কতগুলা, এই এই এবার এটাকে সরাই আনতে হবে, তাই না? এরকমের। আহা, সব চলে আসছে। এভাবে করলে তো হবে না। ওকে, গুড। একটা, এই মনে করো প্রথম কক্ষপথ, এই তার ভিতরে দ্বিতীয় কক্ষপথ, এই তার ভিতরে তৃতীয় কক্ষপথ, এই তার ভিতরে চতুর্থ কক্ষপথ। কেমন? ওকে। মূলত এই চারটা কক্ষপথের কথা কেন আলোচনা করা হয় তোমার বইতে, এই চারটা পর্যন্ত কেন দেওয়া? কারণ হচ্ছে, তোমাকে যদি আমি একটু বুঝিয়ে বলতে চাই, 118টা যে মৌল আছে না, এই 118টা মৌল এই চারটা কক্ষপথের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায়। যেমন তোমাকে যদি আমি বলি টোয়াইস এন স্কোয়ার, আচ্ছা, এত দ্রুত এত কিছু বলার দরকার নেই। মেইন কথা হচ্ছে চারটা কক্ষপথ কেন, তোমাদের মধ্যে কখনো প্রশ্ন আসতে পারে না যে ভাই কেন চারটা কক্ষপথ, পাঁচটা ছয়টা সাতটা আটটা কেন হলো না? কারণ 118টা যে মৌল, অর্থাৎ যেগুলো মৌলিক পদার্থ, 118টা মৌলিক পদার্থ, সেই মৌলিক পদার্থ এই চারটা কক্ষপথের মধ্যেই বসে যায়। এরপর যদি কখনো 200 মৌল 300 মৌল আবিষ্কার হয়, তখন পাঁচটা ছয়টা সাতটা আটটা এরকম কক্ষপথ হতে পারে। এই জন্য এখানে ইত্যাদি লিখে দিছে, কিন্তু এখানে বাড়াবাড়ি করে কিন্তু পাঁচ লিখতে যায় নাই। বুঝতে পারছো? ওকে, গুড। চলো আমরা এবার একটু বেসিক একটু কিছু জিনিস ক্লিয়ার করি। সেটা হচ্ছে, এই প্রত্যেকটা কক্ষপথ না, এই প্রত্যেকটা কক্ষপথের একটা নাম আছে, জানো? এই প্রথম কক্ষপথকে বলা হয় কে, দ্বিতীয় কক্ষপথকে বলা হয় এল, তৃতীয় কক্ষপথকে বলা হয় এম, চতুর্থ কক্ষপথকে বলা হয় এন। ওকে। এই কে মানে হচ্ছে জিরো, সরি, কে মানে হচ্ছে ওয়ান, দুঃখিত। কে মানে হচ্ছে ওয়ান, মানে 1 নম্বর কক্ষপথ। এল মানে হচ্ছে 2 নম্বর কক্ষপথ। এম মানে হচ্ছে 3 নম্বর কক্ষপথ। এন মানে হচ্ছে 4 নম্বর কক্ষপথ। আচ্ছা, এই প্রতিটা কক্ষপথে ইলেকট্রন অবস্থান করে। আমি কি ভুল বলেছি না ঠিক বলেছি বলো তো? ঠিক বলেছি তাই না? প্রতিটা কক্ষপথে কি অবস্থান করে? ইলেকট্রন অবস্থান করে। আচ্ছা, এই ইলেকট্রন কিভাবে অবস্থান করে বা কয়টা অবস্থান করে আমরা সেটা জানবো। তোমরা ছোটবেলা থেকে এতটুকু তো মুখস্থ করে আসছো, তাই না? যে প্রথম কক্ষপথে 2টা, তারপর কক্ষপথে কয়টা? 8টা, 8টা, তারপর 18টা, 18টা। আসলে ঘটনাটা এরকম না। ঘটনাটা হচ্ছে এরকম, এটা একটা সূত্র আছে, টোয়াইস এন স্কোয়ার। তাহলে কি, প্রথম কক্ষপথে এটার এন এর মান, যদি এটা হচ্ছে এন এর মান, এই বরাবর হচ্ছে এন এর মান, তাহলে এন এর মান যদি 1 হয়, তাহলে একটু কল্পনা করো তো এখানে কেমন হবে ব্যাপারটা। 1 স্কোয়ার হচ্ছে 1, আর 2 একে 2, তার মানে প্রথম কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি। তারপর আমি কি এটাকে গুছিয়ে লিখে দেব? না, গুছিয়ে রাখার আর দরকার নেই, আমি এখানে ছোট করে লিখে দিই ব্র্যাকেটে, ইলেকট্রন ধারণ ক্ষমতা। অ্যাকচুয়ালি আমার সেটআপটা আমি পুরো চেঞ্জ করে ফেলছি আজকে বাসার, সো দ্যাট ইজ ওয়াই আমি আনকমফোর্টেবল ফিল করতেছি। ওকে, ঠিক আছে, এবার একটু দেখি তো কেমন হয়। আর এখানে এবার একটু মোটামুটি ঠিক আছে। এখানে যদি তুমি এন এর মান 2 বসাও, তাহলে 2 দুগুণে 4, এটা তো বোঝো, 2 এর উপরে স্কোয়ার করলে কি হয়? 2 দুগুণে 4 হয় না বলো তো? 2 দুগুণে না, মানে 2 আর 2 গুণ করলে 4 হয়, বা 2টা 2 গুণ করলে 4 হয়। তাই 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এটাকে 3 3 9, আর 9 দুগুণে 18,
তারপর কত হয়, 4 4 4 16, 16 দুগুণে 32। বুঝতে পারছো? তার মানে তোমাকে যদি আমি এখন বলে বুঝাই, যে প্রথম কক্ষপথে 2টার বেশি ইলেকট্রন অবস্থান করতে পারবে না, দ্বিতীয় কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন অবস্থান করতে পারবে না, তৃতীয় কক্ষপথে 18টার বেশি ইলেকট্রন অবস্থান করতে পারবে না, এগুলো 8 9 10 11 12 13 14, ওরে আল্লাহ, 15 16 17 18, আর ওই পাশে 32টা, আমি আর 32টা আঁকালাম না, তো তোমরা এখানে ধরে নিও 32টা ইলেকট্রন আছে, কারণ 32টা আঁকাইতে গেলে বুঝোই তো আমার হাত শেষ হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তার মানে আমরা কি বুঝলাম, যে তাহলে এই সূত্রটা কিসের বলো তো? তোমাদের কিন্তু পরীক্ষায় সূত্র আসে, তোমাদের কিন্তু পরীক্ষায় সূত্র আসে, তাহলে কথা হচ্ছে প্রধান শক্তি স্তর অথবা কক্ষপথ। আমি একটু এটা বড় করি, নাহলে আমার কষ্ট হইতেছে লিখতে। আবার ছোট করে দিব, আর সমস্যা নাই। হুম, প্রধান শক্তি স্তর অথবা কক্ষপথে, তোমরা যদি কোথাও কোনো আমার মাইক্রোফোন থেকে ঘন্টার আওয়াজ পাও, তাহলে বুঝবে ওটা আমার বিড়ালের আওয়াজ, ঠিক আছে? তোমাদের কোনো মাইক্রোফোনের সমস্যা না, আমার বিড়াল হচ্ছে তার গলা পরিষ্কার করতেছে, তো ওই সময় হচ্ছে ঘন্টাটা বাজে। আমি জানি না মাইক্রোফোনে শোনায় কিনা, তো যাই হোক, কক্ষপথে ইলেকট্রন, হা, হাতের লেখা তো বাজে হইয়ে যাইতেছে। ঠিক আছে, আমি এগুলো নিয়ে প্যারা না খাই। আমি আরেকটু 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 চেষ্টা করি, আরেকটু চেষ্টা করি। কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র। এখানে আমরা 3টা সূত্র লিখবো, মনে রাখো। টোয়াইজ এন স্কোয়ার, ওকে, এটা মনে রাখো। প্রধান কক্ষপথে অথবা কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কোনটা? টোয়াইজ এন স্কোয়ার, মনে রাখো। এবার আমরা আবার একটু পড়ায় ফিরে যাই, তাহলে এইটা কি তুমি বুঝতে পারছো, যে কে এলিমেন্ট কি? কে এলিমেন্ট হচ্ছে 4টা কক্ষপথ। 4টা কক্ষপথকে যদি আমরা 1 2 3 4 সিরিয়াল করি, সেই সিরিয়াল অনুযায়ী আমরা যদি এই সূত্রে বসাই, তাহলে সেই সূত্র অনুযায়ী ইলেকট্রন ধারণ ক্ষমতা পাওয়া যায়, যে কোন কক্ষপথে কতটা ইলেকট্রন ধারণ করতে পারে। বুঝতে পারছো? এই যে যা করাইছি সেটাই এখানে আছে, তোমরা একটু দেখে নিতে পারো। ওকে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এখানে কেমিস্ট্রি মানেই ব্যতিক্রম ভাই, আগেই বলে রাখি। তুমি একজন সায়েন্সের স্টুডেন্ট, তুমি কেমিস্ট্রি পড়তেছো, কেমিস্ট্রি তোমার মনে করো, আহ, জানি না কখনো ভালো মানে পছন্দ হবে কিনা, আমার তো পছন্দ, আমি জানি না কেন আমার পছন্দ, কিন্তু কেমিস্ট্রিতে ভাই কোনো সাবজেক্টে ব্যতিক্রম থাকুক কিংবা না থাকুক, কেমিস্ট্রিতে হাজার হাজার ব্যতিক্রম। তুমি যা পড়বা, এমন হইতে পারো যেটাতে তুমি মনে করতেছো যে না এটাই মনে হয় সঠিক, কিছুক্ষণ পর্যায়ে দেখবা ওইটা ব্যতিক্রম, এবং কিছুক্ষণ পর্যায়ে দেখবা যে না ওইটা ভুল প্রমাণিত, অনেক বহু বছর আগে হয়ে আসছে, এখন নতুন জিনিস আছে। বুঝতে পারছো? কেমিস্ট্রি হলো ভুলের উপর ভুল, আর সেই ভুলগুলো আমাদের পড়াইতেছে, বুঝছো? যাই হোক, তোমরা কোটা ফ্যাক্টরি দেখলে কেউ বুঝতে পারতা, এখন কেউ জিজ্ঞেস করো না কোটা ফ্যাক্টরি কি, গুগলে সার্চ করে দেখো। বাই দ্য ওয়ে, এবার আমরা দেখি যে আমরা বলছিলাম যে কক্ষপথে, এই যে 4টা কক্ষপথ, এই 4টা কক্ষপথে ইলেকট্রন কিভাবে অবস্থান করবে, 2 8, ইংলিশে লেখা আছে উচিত ছিল না, আচ্ছা ঠিক আছে, সমস্যা 2 8 18 32, এভাবে করে ইলেকট্রন থাকার কথা ছিল, তাই না? কারণ সূত্র আমাদের কি বলে, টোয়াইজ এন স্কোয়ার, এই সূত্র আমাদের কি বলছিল, প্রথম কক্ষপথে 2, পরের কক্ষপথে 8, পরের কক্ষপথে 18, পরের কক্ষপথে 32টা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এইখানে এটা ব্যতিক্রম বলবো না, বাট এটা নিয়ম, যে নিয়মটা হচ্ছে, তুমি দেখো একটা জিনিস, তুমি তোমায় আমি তোমাকে আগে প্রথমে দেখাই, এইটা দেখো তুমি, এইটুক দেখো, মনে করো কোনখান থেকে দেখানো শুরু করবো, এইখান থেকে দেখো, হ্যাঁ, পটাশিয়াম থেকে। একটু জুম করলে ভালো হয়, তাই না? করলাম জুম, যাও। দেখো পটাশিয়াম প্রথম কক্ষপথে 2টা গেছে, রাজি আমি, ঠিক আছে, বুঝলাম, ঠিক আছে। পরের এল নাম্বার কক্ষপথে তার 8টা গেছে, ঠিক আছে। পরে এম নাম্বার কক্ষপথে 2 আর 8 হয় হলে গিয়ে 10, আর তার যেহেতু 2, ইংলিশে লিখি 2 8 18 32, সেই হিসেবে পটাশিয়াম যদি 19 হয়, সেই হিসেবে তার কি হওয়া উচিত ছিল, 2 8 9। মজার ব্যাপার হলো
দেখো ভালো করে খেয়াল করি, এগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে 2 8 এখানে 9 না হইয়া সে একটা আগেই সে 4 নম্বর কক্ষপথে দিছে, তারপর বাকিটা সেখানে বসে বাকি যা থাকছে সেইটা হচ্ছে তৃতীয় কক্ষপথে বসছে। তার মানে আমি ব্যতিক্রমটা কি দেখাইতে চাইছি, বুঝতে পারছো? তাহলে এটা মনে রাখবা, এটা মনে রাখবা, খবরদার এটা মনে রাখবা। সেটা কি, যেগুলো মনে রাখতে বলি সেগুলো মনে রাখবা। এগুলোর প্রত্যেকটা যুক্তি আছে, এখন যুক্তি যদি তোমাকে দেখাইতে চাই তুমি পাগল হয়ে যাবা। যুক্তি দেখাবো, কখন দেখাবো, একটু পর দেখাবো, ঠিক আছে, কেন এই যুক্তিটা খাটলো। এবার দেখো, তাহলে মনে রাখবা পটাশিয়ামে 2 8 9 হওয়ার কথা ছিল, বাট মনে রাখবা 8-এর পর যত হবে সেগুলো সব সামনে যাবে, এবং সেটা দুই, শুধুমাত্র দুইটা। দেখো পটাশিয়াম 2 8 8 1 19, এইভাবে করে 19টা হয়েছে। ক্যালসিয়াম 2 8 8 2, ঠিক আছে। এবার এই 20টা পর্যন্ত দেখো আগে, 20টার পরে আমরা পরে যাইতে আছি, এটা পরে যাইতেছি, ঠিক আছে। এটা কেন হইলো এখন তোমার আমি ব্যাখ্যা দিই। সেটা হচ্ছে তোমাদেরকে ইলেকট্রন বিন্যাস পড়ানো হয় নাই, তো ইলেকট্রন বিন্যাস পড়ানোর পর আমি ব্যাখ্যা দিতেছি, যাও তোমরা কেউ ধৈর্য হারা হইও না, ইলেকট্রন বিন্যাস পড়ানোর পরে আমি তোমাদের ব্যাখ্যা দিতেছি। স্ক্যান্ডিনিয়াম 2 8, এখানে আবার দেখো এই দুইটা আগে দিয়ে রাখছে, তারপর এখানে 8-এর পর যে কয়টা হয় সে কয়টা মিলাই দিছে। তারপর এই সবখানে দেখো 2 1, এটা এটা ব্যতিক্রম। এই ক্রোমিয়াম আর কপার এই দুইটা ব্যতিক্রম। এই দুইটা বাদে, এই দুইটা বাদে সবাই কি দুইটা করে পূরণ করছে, তারপর তৃতীয় কক্ষপথে বাকি যা ছিল সেগুলো বাকি তৃতীয় কক্ষপথ দিয়ে দিছে, বুঝতে পারছো? এখানে কিন্তু একটা ক্যাচ আছে, এখানে কিন্তু একটা মজার ক্যাচ আছে। ওকে, এইটা শিখে আসার আগে আমাদের শিখে আসতে হবে একটু ইলেকট্রন বিন্যাস। চলো আমরা পরের স্লাইডে যাই, তাহলেই বুঝতে পারবো। এখানে তেমন কিছু নাই, আমাদের ইলেকট্রন বিন্যাসটা সবচেয়ে বেশি আগে গুরুত্বপূর্ণ, সেটা আমাদের যেতে হবে। আচ্ছা মনে রাখবা, ও আচ্ছা, ইলেকট্রন বিন্যাসে যাওয়ার আগে আমরা উপশক্তি স্তর শক্তি স্তর সম্পর্কে পড়াশোনা করে যাই। দেখো আমরা প্রধান শক্তি স্তর কি পড়লাম, কে এল এম এন। ওকে, এই কে মানে কি 1, এল মানে কি 2, এম মানে কি 3, এন মানে কি 4। আচ্ছা, তুমি জানো উপশক্তি স্তর বলতে একটা জিনিস আছে যেটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। হুম, প্রধান শক্তি স্তর বা শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়, আর উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়। এই এল এর আবার একটা সূত্র আছে, বলো তো কি? এই এল এর সূত্রটা হচ্ছে টোয়াইজ এ না, এল এর সূত্র হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে আমরা এইটা লিখবো, এইটাকে কপি করবো এখান থেকে। ও বাবা, এটা তো কপি মনে হয় এভাবে হবে না, এটা কোনোভাবে কপি করার সিস্টেম আছে? উম, না, গোল করে কপি করা যাইতো না। ঠিক আছে, সমস্যা নাই, এটা একটা সূত্র, এটা মনে রাখো। তাহলে এই যে সূত্র বাংলা কি হবে বলো তো? আচ্ছা এটা নীল কালি দিয়ে লিখে দিই, যেহেতু এটা নীল কালি দিয়ে লিখেছিলাম। এটার বাংলা হবে কক্ষপথে উপশক্তি স্তর সংখ্যার সূত্র, সেটা হলো এইটা, ঠিক আছে। এবার দেখো মজার ব্যাপার, আমরা প্রধান শক্তি স্তর দেখলাম কে এল এম এন, উপশক্তি স্তর কিভাবে দেখবো দেখো। এই 0 n-1 মানে কি, এই n মানে কিন্তু সেই 1। এবার দেখো, তার মানে কে এল এম এন, এই কে এর উপশক্তি স্তর কয়টা? যেহেতু কে এর মান 1, তার মানে 0, আর 1-1 কত, 0। ওকে, একটু অপেক্ষা করো, বুঝবা, সব বুঝবা। আর এল, এল এর উপশক্তি স্তর মানে শক্তি স্তর কত, 2। তার মানে 2 মানে কি, 2-1 মানে হচ্ছে 1, তার মানে এটা কিন্তু 0 থেকে, মাইনাস না কিন্তু আবার, তার মানে 0 1। আবার এম এর 3, 3-1 মানে 2, তার মানে 0 থেকে 2, 0 1 2। আবার এন, এন মানে কত, 4, 4-1 মানে 3, মানে 0 থেকে 3 পর্যন্ত, 0 1 2 3। এইগুলা কি বলো তো, এইগুলা সব উপশক্তি স্তর, এইগুলা সব উপশক্তি স্তর। মজার ব্যাপার, এই প্রত্যেকটা উপশক্তি স্তরের নাম আছে। এই শূন্যকে বলে এস, শূন্যকে বলে এস, শূন্যকে বলে এস, শূন্যকে বলে এস, ওয়ানকে বলে পি, ওয়ানকে বলে পি, ওয়ানকে বলে পি, টুকে বলে ডি, টুকে বলে ডি, আর থ্রিকে বলে এফ, এসপি ডি এফ। ওকে, এখন মজার কথা হচ্ছে এই প্রত্যেকটাই প্রত্যেকটাই মনে রাখবা, এই এস মানে কি 0, পি মানে কি 1, স্পিড ডি, ডি মানে কি, ওহো, ডি মানে কি 2, এফ মানে কি 3। এই
প্রত্যেকটায় আবার ইলেকট্রন ধারণ ক্ষমতা কিছু ব্যাপার আছে। সেই ইলেকট্রন ধারণ ক্ষমতা কিভাবে নির্ভর করে জানো? 2 ইন্টু টোয়াইজ এল মাইনাস ওয়ান। হুম, এখন এল এর মান কত বলো? শূন্য। তাহলে শূন্য দুগুণে শূন্য, ওয়ান মাইনাস, তার মানে শূন্যর সাথে যে কোনো কিছু মাইনাস করলে কি হয় বলো? অনে থেকে যায়, তাই না? আমি কোথাও ভুল করছি না? কোথায় ভুল করলাম? সূত্র কি ঠিক ছিল? ঠিকই তো ছিল। 2 শূন্য শূন্য মাইনাস ওয়ান, আচ্ছা। হ্যাঁ, 2, ও সরি, প্লাস হবে, প্লাস, ঠিক আছে। 2 ইন্টু টোয়াইজ এল প্লাস ওয়ান। এবার দেখো, 2 শূন্য গুণে শূন্য প্লাস ওয়ান মানে কি ওয়ান, তা অনের সাথে 2 গুণ করলে 2। এবার দেখো, এই হচ্ছে এল বা এ পি, পিতে কত? পির মান মানে ওয়ান, তাহলে ওয়ান। 2 অক্ষে 2 আর এক 3, 3 দুগুণে 6, আর 2 2 দুগুণে 4 আর এক 5, 5 দুগুণে 10, আর এফ 3 3 দুগুণে 6 আর এক 7, 7 দুগুণে 14। এইটা এখন তোমাকে দেখো, এই তোমাকে সব যুক্তিগুলো দেখাইলাম, এখন তোমাকে দেখি বলাই আমি তোমাকে কি মুখস্থ করতে হবে। কে, এল, এম, এন। কে এর মান 1, এল এর মান 2, এম এর মান 3, এন এর মান 4। মনে রাখতে হবে, এটা যদি শক্তি স্তর হয়, তারপরে তার উপশক্তি স্তর। উপশক্তি স্তর কি হবে? এক, ওইটার থেকে এক কম হবে। ওর যদি 1 হয় তাহলে ওর উপশক্তি স্তর হবে 0, ওর যদি 2 হয় ওর হবে 0 1, ওর যদি 3 হয় ওর হবে 0 1 0 1 2, ওর যদি 4 হয় তাহলে 0 1 2 3। বুঝতে পারছো? এখন এই এই একটা জিনিস মুখস্থ করবা, আর একটা জিনিস মুখস্থ করবা, এস পি ডি এফ, এদের মধ্যে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? এস এর মধ্যে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, পি এর মধ্যে ইলেকট্রন ধারণ ক্ষমতা 6, ডি এর মধ্যে ইলেকট্রন ধারণ ক্ষমতা 10, এফ এর মধ্যে ধারণ ক্ষমতা 14। আচ্ছা, আমরা কি ভুল শিখলাম না সঠিক শিখলাম? চলো তো এবার আমরা একটু চেক করি, সবকিছু মুছে ফেলি, ঠিক আছে? বা মুছে ফেল না ফেলে আমরা এটাকে না সরাই দিতে অনেক ঝামেলা হয়ে যাবে। এগুলো মুছে ফেলি, এগুলো তো একবার দেখছোই, মাথায় তো থাকবে, তাই না? এবার দেখো, এবার আমরা দেখব, আমরা প্রথমে কি শিখছিলাম মনে আছে? যে 2 8 18 32 প্রতিটা কক্ষপথে থাকতে পারে। এবার আমরা দেখব সেই উপশক্তি স্তর মিলে এই সংখ্যাগুলো পূরণ করে কিনা। চলো তো। এই এস প্রথম শক্তি স্তরে, প্রথম শক্তি স্তর 2টা থাকতে পারে, তাহলে এস এ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। এই যে এস এ 2টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে এস ইকুয়াল টু 2। এবার এই এস এ থাকতে পারে 2টা, পিতে থাকতে পারে 6টা, তাহলে 6 আর 2 8। এসে থাকতে পারে 2টা, পিতে থাকতে পারে 6টা, ডিতে থাকতে পারে 10টা, 10 আর 6 16, 16 আর 2 18। এফে থাকতে পারে 14টা, 14 আর 10 24, 24 আর 6 30, 30 আর 2 32। কিছু বুঝছো? কিছু বোঝো নাই, তাই না? কিচ্ছু না বুঝলে কোনো সমস্যা নাই। চলো তাহলে আমরা আবার চেষ্টা করি। ওকে, বিজ্ঞানী বোর সাহেব প্রথম বৃত্তাকার কক্ষপথের ধারণা দেন। কে, এল, এম, এন, চারটা বৃত্তাকার কক্ষপথ। এই চারটা বৃত্তাকার কক্ষপথে যদি আমরা নাম্বার নাম্বার ওয়াইজ সিরিয়াল বাই নাম্বার করি, তাহলে তার নাম্বার হয় একটা 1, পরেরটা 2, পরেরটা 3, পরেরটা 4। ওকে, এরপর কোনো একজন বিজ্ঞানী সমারফিল্ড, তিনি কি করলেন? এই শক্তি স্তরে আরো ছোট 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 ভাগে ভাগ করছেন। তখন তিনি এর নাম দেন উপশক্তি স্তর। আর এটা হলো গিয়ে কি? শক্তি স্তর। ওকে, এই উপশক্তি স্তরকে যখন তিনি নাম দেন তখন তিনি এর সূত্র দেন এইটা, যে যা থাকবে তার থেকে এক কম থাকবে। হুম, এবং সেটা শূন্য থেকে। ওকে, তাহলে একের থেকে কম কত? মানে একের থেকে এক বিয়োগ দিলে শূন্য হয়, তার মানে ওর উপশক্তি স্তর একটাই, মানে শূন্য। এবার 2 এর সাথে এক বিয়োগ করলে 1 হয়, তার মানে শূন্য থেকে এক, মানে ওর উপশক্তি স্তর 2টা। হুম, আবার 3 এর সাথে এক বিয়োগ করলে 2, তার মানে শূন্য থেকে 2, 0 1 2, তার মানে উপশক্তি স্তর 3টা। এবং 4-এর ক্ষেত্রে 4 মাইনাস 1 মানে 3, তার মানে 0 1 2 3, মানে ওর উপশক্তি স্তর 4টা। তার মানে কে এর উপশক্তি স্তর 1টি, এল এর উপশক্তি স্তর 2টি, এম এর উপশক্তি স্তর 3টি, এন এর উপশক্তি স্তর 4টি। আচ্ছা, এই একটি উপশক্তি স্তর সেটা কি? শুধু এস। 2টি উপশক্তি স্তর সেটা কি? এস এবং পি। 3টে উপশক্তি স্তর সেটা কি? এস,
পি ডি। চারটা উপশক্তি স্তর, সেটা কি এস পি ডি এফ। ওকে, ঠিক আছে। এবার তোমাকে যদি বলে এগুলোর ইলেকট্রন বা সর্বশেষ ইলেকট্রন কত, তাহলে তুমি কি বলবা? প্রথম শক্তি স্তর ইলেকট্রন, এটা যদি এস হয়, এটা যদি এস পি হয়, এটা যদি এস পি ডি হয়, এটা যদি এস পি ডি এফ হয়, তাহলে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? প্রথমে বলছিলাম একটু ছোট করে মুখস্থ করে রাখবা, এস পি ডি এফ। আবার কে এল এম এন, কে এল এম এর ইলেকট্রন ধারণ ক্ষমতা, এসপিডিএফ ইলেকট্রন ধারণ ক্ষমতা, কে এল এম ইলেকট্রন ধারণ ক্ষমতা, এসপিডিএফ এর ধারণ ক্ষমতা, এস এ 2, পিতে 6, ডিতে 10, এফ এ 14টা ইলেকট্রন ধারণ ক্ষমতা। এখন দেখো কেতে উপশক্তি স্তর আছে মাত্র একটা, মানে এস, তার মানে এস এর মান 2, বা দুইটা ইলেকট্রন, তার মানে 2। এল এ উপশক্তি স্তর আছে দুইটা, এস আর পি, তার মানে এস আর পি, মানে 6 আর 2 8, 8টা। আবার এম এ ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে 3টা, সরি উপশক্তি স্তর ধারণ ক্ষমতা 3টা, 0 1 2, মানে এসপি ডি, তার মানে 2 6 এবং 10, 10 আর 6 16, 16 আর 2 18। আর বাকিটায় 4টা আছে এসপি ডি এফ, তাহলে 14 10 6 এবং 2, মোট 32টা। বুঝছো? বুঝছো? আশা করি ক্লিয়ার, বুঝতে পারছো? তার মানে আবার একটু রিকল করি। প্রধান শক্তি স্তর এন, অথবা যাকে প্রকাশ করা হয় কে এল এম এন। আর উপশক্তি স্তর এস পি ডি এফ। বুঝতে পারছো? ক্লিয়ার আশা করি। ওকে, আমরা কিন্তু এই জিনিসটা স্কিপ করে রেখে গেছি, এই জিনিসটা এসে পড়বো, দাঁড়াও, অপেক্ষা, একটু অপেক্ষা করতে হবে। ওকে দেখো, এই যে আমরা এসপিডিএফ শিখলাম, 2 নম্বর শক্তি স্তরে, এই 2 মানে কি 2 নম্বর শক্তি স্তর, 2 নম্বর শক্তি স্তরে 2টা অরবিটাল, এস এই পি। 3 নম্বর শক্তি স্তরে 3টা অরবিটাল, এস পি ডি। 4 নম্বর শক্তি স্তরে 4টা অরবিটাল, এস পি ডি এফ। বুঝছো? বুঝতে পারছো? এবার দেখো, এই যে যে জিনিসটা আমি দাগাই দিতে চাইছিলাম, যে প্রতিটা অরবিটালে আবার ইলেকট্রনের সংখ্যা কিভাবে বের করে, এই সেই সূত্র। আবার প্রতিটি শক্তি স্তর ইলেকট্রনের সংখ্যা, এই সেই সূত্র। বুঝতে পারছো? আশা করি এই দুইটা সূত্র একদম ডাহা মুখস্থ করতে হবে। এবার আমরা ইলেকট্রন বিন্যাস, এটা আচ্ছা এটা আমরা দেখাইছি, এটা আবার একটু দেখাই। দেখো, 1 নম্বর শক্তি স্তর মানে কি কে, 2 নম্বর শক্তি স্তর মানে কি এল, 3 নম্বর শক্তি স্তর মানে কি এম, 4 নম্বর শক্তি স্তর মানে কি এন। তা কেতে উপশক্তি স্তর মানে শূন্য থেকে, শূন্য থেকে বাকিটা এন মাইনাস ওয়ান। এখানে আমি ছোট্ট করে লিখে দিই, তোমরা আবার এটা লিখে নিও বইয়ের মধ্যে, এন মাইনাস ওয়ান। এটা কি হবে? শূন্য। এটা কি হবে? 0 1। এটা কি হবে? 0 1 2। এটা কি হবে? 0 1 2 3। 4-এর থেকে 1 কম, 3-এর থেকে 1 কম, 2-এর থেকে 1 কম, আর 1-এর থেকে 1 কম। এবার এই শূন্যের নাম কি? এস। 1-এর নাম কি? পি। ডি এর নাম কি? 2-এর নাম কি? ডি। 3-এর নাম কি? এফ। এভাবে করে সবগুলো আসছে। এবং মজার ব্যাপার, এগুলো কিন্তু এক একটা এক একটা বুঝছো, এক একটা ভাগ, যেমন এই একটা ভাগ, আবার এই একটা ভাগ, আবার এই একটা ভাগ। বুঝছো? ওকে। এবং সেগুলোর নাম হচ্ছে এই যে, 1 নম্বর কক্ষপথে 1, 2 নম্বর কক্ষপথে 2 2, 3 নম্বর কক্ষপথে 3 3 3, 4 নম্বর কক্ষপথে 4 4 4 4। উপশক্তি স্তর এস, এসপিডি, সরি এসপি, এসপিডি, এসপিডিএফ। তাহলে এসে বলছিলাম এসে ধারণ ক্ষমতা 2টা, পি এর ধারণ ক্ষমতা 6টা, ডি এর ধারণ ক্ষমতা 10টা, এফ এর ধারণ ক্ষমতা 14টা। ওই যে দেখাইছিলাম যে এই যে যেভাবে বের করতে হয়, 2 8 18 32। বুঝতে পারছো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। পরীক্ষায় তোমার কি দেবে বলো তো? পরীক্ষা দেবে 4 নং কক্ষপথের শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস অথবা ইলেকট্রন সংখ্যার ছক দেখাও। তখন তুমি কতটুকু দেখাবা? শুধুমাত্র এইটুকু দেখাবা। বুঝতে পারছো? শুধুমাত্র কতটুকু দেখাবা? এইটুকু দেখাবা। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। এবার আমরা ইলেকট্রন বিন্যাসের কিছু নীতি জানবো। ইলেকট্রন বিন্যাসের যে নীতিটা আসলে, এই যে যে নীতিটা এখানে লেখা আছে, সেটা হলো আউফবাউ নীতি। এই যে আউফবাউ নীতি। আউফবাউ নীতি কি জানো? গরিবকে খাদ্য দাও, ক্ষুধার্তকে খাদ্য দাও। যে গরিব তাকে আগে খাবার দাও, যে ধনী তাকে খাবার দিয়ে কি হবে? সে তো সবসময় খাবারে, তা তো খাবার আছেই। যে ছোট, যে গরিব, তারে আগে খাবার দাও। একদম ছোট থেকে ছোটরে খাবার দাও।
তারপর আস্তে আস্তে বড়তে বড়তে আসো। তো ঘটনা হচ্ছে এরকমের যে দেখো, তোমাকে আমি সোজাভাবে বুঝাই এত দূর না যাইয়া। এইটা দেখো, সবখানে কি সুন্দর সিকোয়েন্স মেনটেন করছে, 1s 2s 2p 3s 3p। এই মাঝখান দিয়া 3d যাইতে মাঝখান দিয়ে একজন ঢুকে গেছে। এখন এ হইলো গিয়ে মনে করো বিরিয়ানির মধ্যে এলাচি। এই সমস্যা কেন করলো বলো তো? কারণ যখন সে আব্বাও নীতি মেনটেন করতে গেল, তখন আমাদের কাছে তিনটা জিনিস আসলো, 3p 4s 3d। এবার আমরা শিখছিলাম এই পির মানে কত, পি মানে কত বলো? পি মানে হচ্ছে, কই গেল আচ্ছা এটা আব্বাও নীতিটা কি আসলে? আব্বাও নীতি মানে হচ্ছে এন প্লাস এল এর নীতি। ওকে, আব্বাও নীতি মানে এন প্লাস এল এর নীতি। এই থ্রি মানে কিন্তু কক্ষপথ, আর কক্ষপথ কিন্তু এন দ্বারা প্রকাশ করা হয়, 2-3 বার বলছি। আর উপশক্তি স্তরকে কিন্তু এল দ্বারা প্রকাশ করা হয়। একটা হলো কক্ষপথ, একটা হলো উপশক্তি স্তর। ওকে, এটা কিছু বুঝছো? কিছু তো বোঝো নাই। এটা উপশক্তি স্তর, ঠিক আছে। ওকে, এবার আহা ওটা মুছতে গেলাম কেন? ঠিক আছে, ভাগ্যিস। ওকে, তার মানে এই থ্রি মানে কি এন, তার মানে থ্রি। এই ফোর মানে কি, এই এন ফোর। আর থ্রি মানে কি থ্রি। ওকে, ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু তোমাদের কি মনে আছে আমরা এসপিডি তে কি পড়েছিলাম? এস এর মান 0, পি এর মান 1, ডি এর মান 2, আর এফ এর মান 3। এবার তুমি এখানে এই পি, পি মানে কত, 1 বসাও। এস মানে কত, এস মানে হচ্ছে 0 বসাও। এবং ডি মানে কত, ডি মানে 2 বসাও। এবার দেখো, বলছিলাম ক্ষুধার্তকে খাদ্য দাও, যে আগে ক্ষুধার্ত তাকে আগে খাবার দাও। তাহলে এই গেল 4, এই গেল 4, এই গেল 5। এবার তুমি বুঝছো যে এই 3p এর পর 3d না এসা 4s কেন আসলো? তুমি এইটুক ভুললে যাও, এইটুক তুমি ভুললে যাও, এইটুক ভুললে যাও। এই 3d না এসা 3s এর পর 4s কেন আসলো? কারণ 5 এর থেকে 4 ছোট। এই জন্য আহ্বাও নীতি অনুসারে বলছে 3d কে পরে খাবার দাও, আগে 4s এর ইলেকট্রন দাও, কারণ 4s ক্ষুধার্ত বেশি, ওরে আগে খাবার দাও। কিন্তু মজার ঘটনা হইছে ওর চাইতেও আবার আরেকজন ক্ষুধার্ত আছে, ওর চাইতেও আবার আরেকজন ক্ষুধার্ত আছে। সে কে? সে হচ্ছে এই যে এই বাবাজি, এই 3p। কেন বলো তো? ঘটনা হচ্ছে এই 4s আর 3p এই দুইজনের মানই হচ্ছে 4। কেন? পি এর মান 1, 3 আর 1 4, এস এর মান 0, 0 আর 1 4, 0 আর 4 ইকুয়াল টু 4। তার মানে 4 আর 4 দুইজন তো সমান। তখন আমরা কি করব? এটা তো বুঝলাম যে গরিব বা যে ছোট তারে আগে দেব, তারপর যে বড় তাকে দেব। কিন্তু যারা যারা দুজন সমান তাদের ভিতর কিভাবে আমরা ইলেকট্রন বন্টন করব স্যার বলেন তো? তখন আমরা দেখব কে বংশীয়ভাবে গরিব। এই দেখো, ও বংশীয়ভাবে গরিব, মানে ওর বাবা মাই গরিব। 4-এর থেকে 3 ছোট না, মানে ও বংশীয়ভাবে গরিব। তাই জন্য ওকে আমরা আগে ইলেকট্রন দেব। এবং যে বংশীয়ভাবে একটু ধনী বাট এখন একটু গরিব হয়ে গেছে, ওকে আমরা পরে দেব। বুঝতে পারছো? কিন্তু ওকে দেবো বাট একটু পরে দেব। তো ঘটনাটা এরকমের। আশা করি ক্লিয়ার হইছো। এখন তাহলে তোমাদের কাছে একটা এইচডব্লিউ থাকবে, বলো তো এই জিনিসটা আমাকে সলভ করে দাও, সর্ট আউট করে দাও এটা, এই জিনিসটা। আচ্ছা তোমাকে আমি করে দিই। 4p যারা বোঝো নাই এখন এটা বোঝো, 5s এবং 4d। এই 4, এই 5, এই 4 এগুলা কি সব বলো তো? এগুলা সব হচ্ছে n এর মান। আর আউটবাউন্ড নীতি মানে কি, এন প্লাস এল এর নীতি। ওকে, তার মানে 4, 5, 4। আর এল এর মান কত? এল মানে কি উপশক্তি স্তর। পি এর মান বলছিলাম 1, এস এর মান বলছিলাম 0, ডি এর মান বলছিলাম কত, 2। তাইলে 1 0 2 ইকুয়াল টু 5 5 6। এখন বলো এই 4d আর 5s এর মধ্যে কার ভিতরে আগে ইলেকট্রন প্রবেশ করবে? 5s এর মধ্যে আগে প্রবেশ করবে, তারপর 4d তে প্রবেশ করবে, কারণ 5s ছোট, তারপর বড়টার ভিতর যাবে। কিন্তু মজার ব্যাপার আছে, তার থেকেও আর একজন গরিব, বংশীয়ভাবে গরিব আছে, সে হলো 4p। যে কিনা সেই একই 5, কিন্তু সে গরিব বংশীয়ভাবে, কারণ তার কক্ষপথ একটা ছোট। এই জন্য আমাদের এই দুইটা জিনিস মুখস্থ রাখা লাগবে অথবা মনে রাখা লাগবে, সোজা কথা। সেটা কি? 1s 2s 2p 3s 3p। এরপরে এটা ব্যতিক্রম আসছে, ছাগলের 3 নাম্বার বাচ্চা। সেটা কি? 4s 3d, তারপর আবার 4p 5s। এই পর্যন্ত গেলেই তোমার হবে, তোমার ক্লাস 9-10-এ এই পর্যন্ত গেলেই হবে, আর দূর তোমার যাওয়ার দরকার নাই। ঠিক আছে। ওকে, এবার মজার ব্যাপার দেখো, আমরা এই যে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, পঞ্চম কক্ষপথ, ষষ্ঠ কক্ষপথ, সপ্তম অষ্টম কক্ষপথ যদিও নাই, কিন্তু যদি ভাবে করে সাজাই তাহলে কি হতো? তাহলে ইলেকট্রন বিন্যাসটা কিভাবে হতো? ইলেকট্রন বিন্যাসটা এরকম তির্যকভাবে পড়তো। এটা আসলে এরকম কিছু না, এটা আসলে মনে রাখার জন্য। সেটা কি? যাতে মনে থাকে। বুঝতে পারছো?
এই যে এটা মনে রাখার একটা টেকনিক, আর কিছুই না। যেমন 1s, 2s, 2p, 3s, 3p, 3d। তারপর দেখো এ, আচ্ছা, এই দেখো এটা কিভাবে বুঝাই দেখো। প্রথমে 1s, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p। এই 3pর পরে কিন্তু 3d তে যাওয়ার কথা ছিল, কিন্তু 3d তে না যাইয়া 4s, তারপর কি করছে, তারপর 3d তে আসছে, তারপর 4p তে আসছে, তারপর 5s এ আসছে। বুঝতে পারছো? তোমরা যদি কেউ এই সিকোয়েন্সটা মনে না রাখতে পারো, তাহলে পরীক্ষার হলে একটু এরকম ছবি আঁকাবা। ছবি আঁকাই এরকম একটার পর একটা তীর মারতে থাকবা, মারতে মারতে দেখবা যেখানে যায়। বুঝতে পারছো? ওকে। আমার একটা স্যার ছিল, ওই স্যার আমাকে এভাবে করে শিখাইতো। স্যার অনেক সম্মানিত। তো স্যার আমাকে এভাবে করে শিখাইতো, শোনো শোনো পিয়া শোনো, পিয়া শোনো দাঁড়াও, পিয়া শোনো দাঁড়াও। আমি জানি না ভাই, উনি যতবার এই ইলেকট্রন বিন্যাসের ঘটনা মনে করতো, ততবারই শোনো শোনো, পিয়া শোনো, পিয়া শোনো, দাঁড়াও, পিয়া শোনো। কি উনি উনি কেমনে মুখস্থ করছে উনি ভালো জানে, বাট আমি যেভাবে মুখস্থ করছি সেটা হচ্ছে এভাবে করে, যে 1s, 2s, 2p, 3s, 3p, 3d, তার আগে কি 4s। এতটুকু পড়লেই তোমার মনে করো 20টা, কি 20টা না, 29টা, 30টা কমপ্লিট। এতটুকু পড়লেই তোমার 30টা কমপ্লিট। এরপর এগুলো তোমার আর 30টার পর লাগে না, 9 10 তো একদমই লাগে না। তাহলে তোমার মাথায় থাকা লাগবে এই দুইটা জিনিস, বাস। এতটুক এতটুক করলে তুমি পুলসিরাত পার। বাকিটা ইন্টারমিডিয়েটে দেখা যাবে। ওকে। তাইলে এবার তোমাকে আমি একটা জিনিস দেখাই, মজার জিনিস। যে এবার আমরা সেই ইলেকট্রন বিন্যাসে আসি, যে জিনিসটা আমরা স্কিপ করে রাখি আসছিলাম। ওকে। পটাশিয়াম মানে 19, 1s2, 2s2, 3s2। একে তো জায়গায় ধরবে না রে। আচ্ছা, আমি নতুন পেজ নেই। ওকে, ভালো করে বুঝছো। পটাশিয়াম 19, 1s2, 2s2, 2p6, 2p6, তারপর 3s2, 3p6। এরপর দেখো এই 4s কিন্তু আগে আসবে, তারপর কিন্তু 3d। তাহলে 4s, বা আমরা যদি সুবিধা করি তাহলে 3d আগে লিখলাম, তারপর 4s। তো মজার কথা হচ্ছে, এখন তুমি আমার বলো এই 3d, এই 3p, 4s আর এটার মধ্যে তুমি এইটুক বলো। এই 3d, এই যে মনে করো আমি বলি তোমার এই 2, এখানে 8, 2, 8, আর এখানে হচ্ছে কত, এখানে মনে করো এই 4s। এটা আমরা আব্বাও নীতি অনুযায়ী বের করি, n+n এর নীতি অনুযায়ী। 4+0 = 4, এটার বের করি। 3+2 = 5। এখন বলো তো, এখন এইখান থেকে ইলেকট্রনটা, এই যে এখানে 2, 8, 10, 12 আর 6, 18টা। এই 18টা ইলেকট্রন পূর্ণ করার পর ওর থাকে একটা ইলেকট্রন, সেই একটা ইলেকট্রন কি 5-এ যাবে না 4-এ যাবে বলো তো? চেষ্টা করো। এই 5-এ যাবে নাকি সেটা 4-এ যাবে? কেন 4-এ যাবে? কারণ 4 হচ্ছে ছোট, ওই যে বললাম না, ক্ষুধার্তকে খাবার দাও, যে গরিব তাকে আগে খাবার দাও, এই জন্য 4s ইলেকট্রনটা চলে যাবে। আর এই পরীক্ষার হলে আমরা এই 3d-টা কি করব, মুছে ফেলবো। বুঝতে পারছো? সুন্দর না, ক্লিয়ার? ওকে, এই জন্যই ঘটনাটা এরকম ঘটছে। এই জন্যই ঘটনাটা এরকম ঘটছে, 2, 8, 8, 1। এই যে এই জন্যই ঘটনাটা এরকম ঘটছে, 2, 8, 8, 1। এই এক মানে কি, এখানে 4s আছে। বুঝতে পারছো? এক মানে কি, এখানে 4s আছে। আবার 2 মানে কি, ক্যালসিয়াম 2, ক্যালসিয়াম 20। এখন দেখো, এই সেম এভাবে করে 2, 8, 8 পর্যন্ত গেল। তারপর কি, ওই 3d তে যাবে, কারণ 3d এর মান তো 5 আর 4s এর মান তো 4। তার মানে গরিবটা আগে যাবে। এই জন্য এখানে 2 যাবে, এখানে 2 যাবে, আর এটা কাটা হয়ে যাবে। এই জন্য 2, 8, 2। এবং সেম নিয়মে আগে এই 4s কে পূরণ করবে, কারণ এইখানে 3d, অর্থাৎ এইখানে 5 এর থেকে এই 4 ছোট, এই জন্য আগে সবগুলো পূরণ করবে। তারপর কি হবে, তারপর সে এই 3d তে প্রবেশ করবে। বুঝতে পারছো? এই, এখন তুমি আমার বলতে পারো যে স্যার, এই যে ছাগলের 3 নাম্বার না 10 নাম্বার না 8 নাম্বার 9 নাম্বার বাচ্চা, এই বাচ্চাগুলো কারা? এই যে এরা এরা কারা? আরে এরা কারা? এরা হচ্ছে সেই ব্যতিক্রম বাবাজি। এই ব্যতিক্রম কেন হয়েছে বলো তো? চলো আমরা দেখি। একটা দেখাই, বাকিটা তোমরা তোমাদের HW। ক্রোমিয়াম 24। ওকে, আমরা পুরোটাই করি। 1s2, 2s2, 2p6,
3s2 3p6। এবার 3d খালি রাখলাম, 4s2 আগে দিয়ে নেই, দুইটা দিয়ে নেই। দেওয়ার পর আমরা এবার 3d-তে আসি। এখন দেখো তো, এই 2 আর 8 10, 10 আর 2 12, 12 আর 6 18, 18 আর 2 20। এখন 24 তো কয়টা বাকি? 4টা বাকি। 4টা আমরা দিয়ে দিলাম। এখন তুমি বলবা স্যার এ তো হয়ে গেছে, সেই জোস। কিন্তু হয় নাই। কেন হয় নাই বলো তো? কারণ এটা হচ্ছে কেমিস্ট্রির ব্যতিক্রম। এটা গুরুত্বপূর্ণ। মজার ব্যাপার হচ্ছে যে এই ডিতে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা বলো তো? ডিতে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10টা। তোমারে বলছিলাম এসপিডিএফ মানে 10টা। মজার কথা হচ্ছে এরা সবসময় অধপূর্ণ অথবা পূর্ণ থাকতে চায়। এরা হয় 5টা নয় 10টা, সবসময় পূর্ণ থাকতে চায়। ঠিক আছে? এই জন্য করে কি, এই এস এর কাছ দিয়ে তারা একটা ইলেকট্রন ধার নেয়। তখন কি হয়? 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s 3d5 আর 4s1। বুঝতে পারছো? তার মানে আমাদের কি করতে হবে, ক্রোমিয়ামটা এবং কপারটা মুখস্থ করতে হবে। কারণ পরীক্ষার হলে এমন হইতেই পারে তুমি ভুলে গেছো। এই জন্য বারবার প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি লিখতে হবে। যদি আমি যাদেরকে অফলাইন পড়াই তাদেরকে এই বিক্রিয়াটা কমপক্ষে 6 থেকে 7 8 বার 10 বার তো লেখাই কম বেশি। তো তখন তারা একবার দুইবার ঠিকমতো মাথার ভিতর সেট হয়ে গেলে তাদের এই জিনিসটার ভুল হয় না। বুঝতে পারছো? এই রকমের তারা কি হয়, সবসময় অর্ধপূর্ণ থাকতে চায়। বুঝতে পারছো? ক্লিয়ার? এবার তোমরা কপারটা, এই কপার 29 তোমরা নিজেরা নিজেরা করবা। তোমাদের হিন্টস দিয়ে দেই, এখানে 3d10 হবে আর 4s, সরি, আর 4s1 হবে। বুঝতে পারছো? এই ওকে। আশা করি বুঝছো। আর এখানে কেমনে 13 হইলো, তো চলো তো দেখি তো। এই 2 আর 6, 6 আর 2 8, 8 আর 5 13। তার মানে 3D তে 13, মানে 3 3 নম্বর কক্ষপথ, অর্থাৎ এম নাম্বার কক্ষপথে কয়টা কয়টা আছে? 13টা আছে। বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার। একটু পানি খেয়ে নেই। অনলাইনে পড়াইলে একটা জ্বালা হচ্ছে যে তোমরা বোঝো কিনা সেটা আমি বুঝতে পারি না এখানে বসে। বুঝছো? অফলাইনে পড়াইলে একটা ছেলে বোঝে কিনা তার মুখের দিকে, চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় সে বুঝতেছে না বুঝতেছে না। বাট অনলাইনে এটা বোঝা যায় না, যে অনেকের ব্রেন তো সবার মতো সেম না, তাই না? এই আর কি। তারপরও তোমরা যা যা বুঝবে না তা আমাকে সব শেয়ার করবা। এই ভেতরের সব পড়া আমি তোমাদেরকে পড়াই দিছি, তোমরা যদি কিছু না বোঝো আমাকে পরে প্রশ্ন করবা। ঠিক আছে? এগুলো লাইন বাই লাইন পড়ানোর কিছু না, এগুলো শুধু বুঝাই দেওয়ার কাজ। এগুলো তোমরাও যদি বোঝো, এই যেমন n+l এর নীতি। এই 3D তে চলো তো, 3D কি করছে বলো তো? 3D, n এর মান 3, l এর মান 2। তা কি হয়েছে মোট? 3 আর 2 5। এইটাই হচ্ছে আউফবাউ নীতি। বিজ্ঞানী কে? আউফবাউ। আউফ বাউ। বিজ্ঞানী আউফবাউ। এই ওকে। এই যে যা পড়াইছিলাম, তোমরা তো খাতায় নোট করবাই, তার সাথে এগুলো দাগাই রাখবা। ওকে, আশা করি বুঝছো। তাহলে চলো আমরা নিউটন মিরাসটা আবার দেখি ঠিক আছে লিখো কিনা আমাদের। 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। কেমন? এখানে কিন্তু 3d 0 দেওয়ার দরকার নাই, 0 দিতে হয় না, দেওয়া লাগে না। বুঝতে পারছো? ওকে। আবার এখানে এটা দেখো, স্ক্যান্ডিনিয়াম 21 দেখো, এই 2। আবার এখানে হচ্ছে কি 6 আর 2 8, 2 8। আবার এখানে 2 2 8 2। বাকি থাকে কত? বাকি থাকে 2 আর 2 মানে 20। বাকি থাকে, সরি সরি, 2 8 আর 2 10, 10 আর 2 12। বাকি থাকে কত? বাকি থাকে হচ্ছে গিয়ে 9। তা 6 আর 2 8 আর 1 9। বুঝতে পারছো? সুন্দর না? সুন্দর। ওকে। এই যে, এই যে ব্যাখ্যাটা আমি দিছিলাম যে যেহেতু 4s অরবিটালের থেকে 3d অরবিটালের শক্তি কম, এই জন্য 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে প্রবেশ না করে 4s অরবিটালে প্রবেশ করে। ওকে, কিছু ব্যতিক্রম আছে বলেছিলাম। যে ব্যতিক্রমগুলো কি, একই উপশক্তি স্তরে sp অরবিটালগুলো অর্ধেক পূর্ণ অথবা সম্পূর্ণ পূর্ণ থাকতে চায়। অর্ধেক পূর্ণ মানে কত? এই p3। আর পূর্ণ মানে কত? p6। ওকে। তো এই যে ঝামেলা, এই ঝামেলার মধ্যে কি কে পড়ছে? ক্রোমিয়াম পড়ছে। এই যে ক্রোমিয়াম পড়ছে। এটা এটা দাগাবো না, কারণ কি এটা দাগাইলে ওইটা মনে থাকবে, এইটা এইটা হচ্ছে আসল আর ওইটা নকল। তো এরকমের তোমরা আবার কপারটা বাসায় বসে করবা। ওকে।
এবার আমরা পরের টপিকে চলে যাই। আর যদি কেউ বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা, নাম্বার তো আছেই, প্রয়োজনে হোয়াটসঅ্যাপে নক দিবা। ওকে, আইসোটোপ দেখো তো আইসোটোপ জিনিসটা কি, এটা কিভাবে মনে রাখে। আইসোটোপের লাস্টে প আছে, মানে কি তার প্রোটন সংখ্যা সমান। তারপর আইসো বার, আর এখানে নাই তোমাদের, এটা এগুলো ইন্টারমিডিয়েটের পড়া। আইসো বার, বারের পিছনে বার, বার বার শুনলে কির মতো মনে হয়, ভর না? তার মানে যার ভর সংখ্যা সমান। তারপর আইসো টোন, টোনের শেষে কি আছে, ন আছে না? তার মানে তার নিউটন সংখ্যা সমান। আইসো ইলেকট্রন, ইলেকট্রন তো শুনলেই বোঝা যায় যে ইলেকট্রন সংখ্যা সমান। তো ঘটনাটা হচ্ছে এটা একটা ট্রিক্স, তুমি ইন্টারমিডিয়েট উঠে আমাকে মনে কইরো, ঠিক আছে? এটা ট্রিক্স কি? ট্রিক্সটা হচ্ছে যে আইসোটোপের শেষে প আছে, তার মানে তার প্রোটন সংখ্যা সমান। আর মনে রাখবে প্রোটন সংখ্যা কোথায় থাকে বলো তো, এই এক্স যদি হয় একটা, বা জেড যদি হয় একটা, মনে না জেড না, এক্স যদি হয় মনে করো একটা মৌল, তার বামে এবং নিচে এখানে হয় তার প্রোটন সংখ্যা, যেটাকে প্রকাশ করা হয় জেড দ্বারা, বা পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা অথবা পারমাণবিক সংখ্যা, সংখ্যা। তাইলে এটা সংখ্যাটা দাগাই রাখো, যে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরকে আইসোটোপ বলে। এরকম কারা? চলো আমরা দেখি। হাইড্রোজেন, এই হাইড্রোজেনের সবার নিচে কিন্তু এক, এক, প্রোটন সংখ্যা এক, 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 সবার প্রোটন সংখ্যা সেম। কিন্তু মজার ব্যাপার দেখো, তাতে কিন্তু ভর সংখ্যাগুলো ভিন্ন। একজনের, এই ভালো কথা, এই বামে উপরে কি থাকে বলো তো, ভর সংখ্যা এ থাকে, অ্যাটমিক নাম্বার। মজার কথা দেখো, অ্যাটমিক নাম্বার, ওকে ঠিক আছে, ওকে। মজার কথা দেখো, হাইড্রোজেন এইখানে দেখো, ওর ভর সংখ্যা 1, ওর ভর সংখ্যা 2, ওর ভর সংখ্যা 3, ওর ভর সংখ্যা 4, ওর ভর সংখ্যা 5, ওর ভর সংখ্যা 6, ওর ভর সংখ্যা 7। তাহলে আমরা তো এটাকে এটাই পড়ছিলাম, যার প্রোটন সংখ্যা 1 1 1 অর্থাৎ সমান, কিন্তু ভর সংখ্যা ভিন্ন। আচ্ছা বলো তো নিউটন সংখ্যা কিভাবে বের করে? ভর সংখ্যা ইকুয়াল টু কি, প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা না? এখন নিউটন সংখ্যা মানে কি? একটা জিনিস চিন্তা করো, প্রোটন সংখ্যা নাহলে সমান থাকলো, এখন ভর সংখ্যা যদি চেঞ্জ হয় তাহলে নিউটন সংখ্যাও চেঞ্জ হবে না? স্বাভাবিক ব্যাপার, কমন সেন্স। ধরো এটা এটা নিউটন সংখ্যা বের করি, 1 - 1 নিউটন সংখ্যা ইকুয়াল টু 0, 2 - 1 নিউটন সংখ্যা 1, 3 - 1 নিউটন সংখ্যা 2, 4 - 1 নিউটন সংখ্যা 3, 5 - 1 নিউটন সংখ্যা 4, 6 - 1 নিউটন সংখ্যা 5, 7 - 1 নিউটন সংখ্যা 6। বুঝতে পারছো? ক্লিয়ার না? ওকে। এই আইসোটোপ, এর মধ্যে তিনটাকে প্রকৃতিতে পাওয়া যায়, হাইড্রোজেনের তিনটা আইসোটোপকে প্রকৃতিতে পাওয়া যায়। সেই তিনটা আইসোটোপ কি কি? সেটাকে বলা হয় পোট্রিয়াম, ডিউট্রিয়াম, টিট্রিয়াম। এবং এই সংজ্ঞা, এগুলো কিন্তু মনে করো বোঝার জিনিস আছে, যেমন পোট্রিয়াম, প্রত্যেকে দেখো একটা মজার ব্যাপার, প্রত্যেকে কিন্তু প্রোটন সংখ্যা এক, 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 এই যে প্রত্যেকের জেড কিন্তু সেম, বাট দেখো ভর সংখ্যা ভিন্ন। যার ভর এক তাকে বলা হয় পোট্রিয়াম, যার ভর দুই তাকে বলা হয় ডিউট্রিয়াম, যার ভর তিন তাকে বলা হয় টিট্রিয়াম। ওকে। আর নিউটন সংখ্যা কি বলছিলাম, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, সেই হিসেবে 0 1 2। একদম ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার আশা করি। কেন যেন হাঁপাই গেছি, দেখি তো কত সময় হইলো। 43 মিনিট হয়ে গেছে এত অল্পতে। আচ্ছা আমাদের সামনে আর একটু কঠিন ব্যাপার, মানে কঠিন না, আর একটা বিষয় আছে একটু কনসেপচুয়াল। আমরা বলেছিলাম, বলেছিলাম না, বলবো আজকে থেকে, যে তোমার হাতে একটা পর্যায় সারণী হয়তো বা আছে তোমার বাসায়, 118টা পর্যায় সারণীর একটা আছে। সেই পর্যায় সারণী থেকে তোমার কাজ হচ্ছে 118টা মৌলের প্রথম 20টা মৌল, সে 20টা মৌল কি কি বলো তো? কেউ বলতে পারবা? ক্লাস 9 তো পড়ানোর কথা। চলো, না বলতে পারলে কোনো সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, পটাশিয়াম, এই না, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই 20টা। ঠিক আছে, 20টা কিভাবে হইলো চলো দেখাই। 1 2 3 4, 20টা, 20টা হয়েছে, দেখান লাগবে না, তোমরা নিজেরা বুঝে নিও 20টা। এখানে 20টাই আছে, আরে আমার পুরো মুখস্থ। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, পটাশিয়াম, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, 20টা আমার মুখস্থ, কোনো সমস্যা নাই। তো এই হাইড্রোজেন প্রোটন সংখ্যা কত, 1 2 3 এরকম করে 20টা, 20টা 20টা প্রোটন সংখ্যা, 20টা পারমাণবিক সংখ্যা সেম সেম, কিন্তু এদের ভর সংখ্যা ভিন্ন। যেমন হাইড্রোজেনের ভর হচ্ছে 1, হিলিয়াম যেহেতু 2, ওর হচ্ছে 2 দুগুণে 4, লিথিয়াম 3, 3 দুগুণে সম্ভবত 6,
আর ও হচ্ছে, আচ্ছা তোমরা এটা একটু দেখে নিও, আমার সঠিক খেয়াল নাই রে, অনেক আগে পড়ছি তো, এটা আমার ভর সংখ্যাগুলো খেয়াল নাই। কিছু কিছু জিনিসের ভর সংখ্যা খেয়াল আছে, সেটা বলে যায় যেগুলো ইম্পর্টেন্ট, যেমন হাইড্রোজেনের 1, এটা তোমরা একটু পাশে পড়ে নিবা। কার্বন হচ্ছে 6 দুগুণে 12, নাইট্রোজেন হলো গিয়া 7, 7 দুগুণে, না নাইট্রোজেন না, হ্যাঁ নাইট্রোজেন হচ্ছে 7 দুগুণে 14, অক্সিজেন হচ্ছে গিয়ে 16, ফ্লোরিন দরকার নাই, নিয়ন দরকার নাই, সোডিয়াম, সোডিয়াম এটা গুরুত্বপূর্ণ, 11 দুগুণে 12 11 দুগুণে 22 হওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে 23, এটা ব্যতিক্রম। ম্যাগনেসিয়াম 24, 12 দুগুণে 24, অ্যালুমিনিয়াম হচ্ছে 27, অ্যালুমিনিয়াম 13, 13 দুগুণে 26 হওয়ার কথা, কিন্তু এক বেশি 27। তারপর ফসফরাস মনে নাই, ফসফরাস 15 দুগুণে 30, এরকম কিছু না, 31 না, আমার খেয়াল নাই। তারপর সালফার মনে আছে 16 দুগুণে 32, এই ক্লোরিনটি ইম্পর্টেন্ট 35.5, ঠিক আছে। আর আর্গন, আর্গন কি, আর্গন হচ্ছে তোমার আর্গন ভুলে গেছি কত। আর ক্যালসিয়াম 20 দুগুণে 40। এই আর বাকিগুলো তোমরা নিজেরা বাসায় এইচডব্লিউ থাকবে, এগুলোর ভর পর্যায় সারণী খুঁজে খুঁজে তোমরা লিখে রাখবা। পর্যায় সারণী কোথায় পাবা, পর্যায় সারণী মানে পরের অধ্যায়ে আছে। এই যে, এই যে কোনায় দেখো, এই যে কোনায় এইগুলো কি স্যার, সব ভর, এইগুলো কি, এগুলো স্যার ভর সংখ্যা। এই যে এই 12 দুগুণে 24, সোডিয়াম 23, এইভাবে করে তোমরা সব লিখে রাখবা, এটা তোমাদের হোমওয়ার্ক, ওকে। ওকে 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 ওকে। এবার দেখো, তোমাদের মাথায় কি কখনো প্রশ্ন আসছে, কখনো কি প্রশ্ন আসছে যে আচ্ছা, এই যে এই যে এগুলা কি মুখস্থ, এই 35.5 কিভাবে আসলো? তারপর এই যে এটা 26 হওয়ার কথা ছিল, বাট 27 কিভাবে আসলো? এগুলো কখনো মাথায় প্রশ্ন আসছে? আসছে নিশ্চয়ই। এইটা কিভাবে আসছে, সেটা আমরা জানবো। আচ্ছা, এই 35.5 কিভাবে আসছে, এবার তোমাকে আমি দেখাই। ঘটনাটা হচ্ছে যে বিজ্ঞানীরা বা কেমিস্ট যারা আছেন, তারা, ঘটনাটা হচ্ছে ক্লোরিনের দুইটা আইসোটোপ আছে, একটা ক্লোরিন 35, একটা ক্লোরিন 37, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, একটা ক্লোরিন 35 যার ভর সংখ্যা 35, আর একটা ক্লোরিন 37। এখন এই ক্লোরিন 35-এর প্রাপ্যতা 75% প্রকৃতিতে, আর এই ক্লোরিন 37-এর প্রাপ্যতা 25%। এখন এই দুইটা একটা ক্যালকুলেশন আছে, এই দুইটার ক্যালকুলেশনে এইখানে হচ্ছে তোমার দেখাবো আমি, এইটা ম্যাথ আছে তোমাদের, ঠিক আছে। আমি ম্যাথের এইভাবে এইখান দিয়ে পড়াবো না, আমি তোমাদের আমার নিজের মতো করে পড়াই। এই দুইটা ক্লোরিন আছে, দুইটা ক্লোরিন আইসোটোপ, দেখো। কারণ কেন আইসোটোপ বলো তো, ক্লোরিন এটারও 17, এটারও 17, তার মানে যার প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তারা একে অপরের কি, আইসোটোপ। ওকে, এবার দেখো এটা ক্যালকুলেশন করার টেকনিকটা কি, বা এই 35.5 কই থেকে আসলো, এই 35.5 কই থেকে আসলো, হুম, কখনো প্রশ্ন যাচ্ছে না মনে? ওকে, তাহলে এই 75 না, এই 75-এর সাথে তার ভর গুণ দেবা, মানে 35, মাঝখানে যোগ চিহ্ন দেবা অর্থাৎ সমষ্টি, এবার তার 25-এর সাথে ওই 37 গুণ দেবা, 37, এবং এটা হচ্ছে শতকরা সংযুক্তি বা আপেক্ষিক ভর, এবং গড়, গড় আপেক্ষিক ভর, এই গড় করতে গেলে তখন করতে হয় কি জানো, এই যে এইখানে একটু দেখো, এই যে আইসোটোপের শতকরা হার, আমি কিন্তু একটার মাধ্যমে অনেকগুলা কনসেপ্ট ক্লিয়ার করতেছি, ভালো করে দেখো। তাহলে করবা কি, 100 দিয়া ভাগ দিয়ে দেবা, এই করলাম কি, আমরা শতকরা বের করতেছি। এবার তুমি ক্যালকুলেটর নাও হাতে, ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেট করো, ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেট করলে, দাঁড়াও আমার ক্যালকুলেটরটা কই গেল, এই আছে, ক্যালকুলেটর, ক্যালকুলেট, ওকে। ওকে, ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেট করলে দেখো, 75 গুণ 35 প্লাস 25 গুণ 37 বাই হচ্ছে 100, আচ্ছা বাই 100টা পরে দেবো নাকি, না এখন দিয়ে দিই, দরকার নেই। এই যে, তোমরা একটু কেউ বাসায় ক্যালকুলেটর থাকলে এটা ক্যালকুলেট করে এটা দেখো, এটা রেজাল্ট আসে 35.5, বুঝতে পারছো? 35.5 রেজাল্ট আসে। এবার তুমি দেখছো এই 35.5 কই থেকে আসছে, এরা এইভাবে করেই এই প্রত্যেকটার ভর চলে আসছে, প্রত্যেকটা ভরের আসার পিছনেই এক একটা ইতিহাস আছে। যেমন এইটা ইতিহাসটা দেখো, এই যে অ্যালুমিনিয়াম 27 কেন হইলো, এইটা আবার আইসোটোপ দিয়ে আসে নাই,
এইটা আবার আসছে অন্য একটা জায়গা দিয়ে। সেটা কি? সেটা হচ্ছে যে এই অ্যালুমিনিয়ামের প্রত্যেকটা পরমাণুর একটা একটা ভর আছে। আবার প্রত্যেকটা পরমাণুরই তার নিজের এক একটা পরমাণুর ভর আছে, বিভিন্ন রকমের ভর আছে। যেমন ফ্লোরিনের 3, অ্যালুমিনিয়ামের 4, ঠিক আছে? এদের ভর আছে বা এরা গ্রামে ভর আছে। এখন কথা হচ্ছে প্রত্যেকটা পরমাণুর যে ভর, সেই ভরকে আমি যদি কার্বন 12 আইসোটোপের, কার্বন 12 আইসোটোপ, কার্বন 12 আইসোটোপ, এই কার্বন 12 আইসোটোপের 12 অংশ, অর্থাৎ কি 12 দিয়ে ভাগ দিই তাকে, অর্থাৎ কি তাকে যদি 12 দিয়ে ভাগ দিই অর্থাৎ 12 অংশ করি, তাহলে কি হবে? একটা অংশ তার, এই যে এটা মুখস্থ রাখতে হবে যে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ হচ্ছে 1.66 10⁻24 গ্রাম। এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? ওকে, এই যে হ্যাঁ, এটা মুখস্থ রাখতে হবে। তো ঘটনাটা হচ্ছে, এবার আমি দেখাই অ্যালুমিনিয়াম 27 কিভাবে আসলো, একটা ম্যাথ দেখাই। প্রশ্নে তোমার বলে দিছে যে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর হচ্ছে এত। এবার সেই অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত? তাহলে কি, ওই যে সূত্রটা হচ্ছে এরকমের, যে মৌলের পারমাণবিক ভর যেটা দেয়া থাকবে তাকে ভাগ দিতে হবে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ দিয়া। তাহলে তুমি এটা মুখস্থ বলছিলাম মুখস্থ করতে, 1.66 10⁻24 দিয়ে ভাগ দিলে, ক্যালকুলেটর নাও, ভাগ দাও, ভাগ দিয়ে দেখবা 27 রেজাল্ট আসে। বুঝছো? ওকে, তাইলে আমি তোমাকে দেখাইলাম যে এই যে 20টা বা এরকমের যে 118টা মৌলের যে ভর, এরা প্রত্যেকটা আসার পিছনে একটা না একটা কি আছে, কারণ আছে। ওকে, এই যে একটু আগে যে ম্যাটটা দেখাইলাম না, এই ম্যাটটাই আবার এখানে ওনারা গুছানো, মানে একটা কোশ্চেনের মাধ্যমে দেখাইছে। কোশ্চেনটা দেখি। প্রকৃতিতে ক্লোরিনের 2টি আইসোটোপ ক্লোরিন 35, ক্লোরিন 37 আছে। প্রকৃতিতে প্রাপ্ত ক্লোরিনের শতকরা পরিমাণ 70%, ক্লোরিন 35-এর, ক্লোরিন 37-এর শতকরা 25%। এবার কি করতে হবে? আমাদের কাজ হলো গিয়ে 35-এর সাথে 75 গুণ দিতে হইবে, 37-এর সাথে 25 গুণ দিতে হইবে, এরপর যোগ দিতে হইবে এবং ভাগ 100। এইটা দিলে কি হবে? এটা দিলে আমার বের হবে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। এটা হচ্ছে 35.5। ঠিক আছে? ওকে, এখন তুমি আমাকে বলো তো, কেউ যদি তোমাকে প্রশ্ন করে, আচ্ছা একটা প্রশ্ন তোমাকে আমি দেই, যে ক্লোরিনের দেখো খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, মনে রাখো পরীক্ষা কিন্তু আসে এগুলা, যে ক্লোরিনের 2টা আইসোটোপ, একটা হচ্ছে ক্লোরিন 35, আরেকটা হচ্ছে ক্লোরিন 37। হুম, এদের গড় আপেক্ষিক ভর, পারমাণবিক ভর 35.5। এখন তোমাকে বের করতে বলছে এদের প্রত্যেকের, তোমাকে বের করতে বলছে ক্লোরিন 35 ও ক্লোরিন 37 এদের প্রত্যেকের প্রকৃতিতে প্রাপ্যতা হার কত? মানে হার বলতে বুঝছো, 100-র মধ্যে কত? এখন এটা সমাধান কিভাবে করবা? সলিউশন, হচ্ছে এরকমের, যে আমরা একটা সূত্র শিখছিলাম মনে আছে, যে এই 35 গুণ সামথিং, তার মাঝখানে প্লাস মানে শতকরা পরিমাণটা, আর এখানে 37 গুণ সামথিং, আর নিচে ভাগ হচ্ছে 100। ঠিক আছে? ওকে, ঘটনাটা হচ্ছে যে শতকরা পরিমাণ মানে কি, এই যে হার, মানে কি শতকরা, মানে কি 100-র মধ্যে কত, তা 100-র মধ্যে কত, 100-র মধ্যে কত। এখন মজার কথা হচ্ছে আমরা ধরি যে ক্লোরিন 35 প্রকৃতিতে পাওয়া যায় X%, আর 100 X% যদি পাওয়া যায়, যেহেতু 2টা ক্লোরিনের আইসোটোপ আছে, তাহলে একটা যদি X% পাওয়া যায়, তাহলে বাকিটা কত পার্সেন্ট পাওয়া যাবে? 100 - X, মানে ওর দুইটাই আছে। তোমাকে আমি বুঝাই বলি যে একটা জিনিসের দুইটাই আছে,
বা মনে করো দুই ভাই ওরা, এখন দুই ভাইরে 100 টাকা দেওয়া হইলো। এক ভাই যদি 20 টাকা পায়, আরেক ভাই কয় টাকা পাবে? 80 টাকা। ওকে, দুই ভাই আছে, তারা ওরা দুই ভাই। ওই দুই ভাইরে, এক ভাইরে 40 টাকা দেওয়া হইলো, আরেক ভাই সেই 100 টাকার কয় টাকা পাবে? 60 টাকা। এরকম ঘটনাটা। তো এই কোলরিন 35 প্রকৃতিতে প্রাপ্যতার হার যদি X% হয়, তাহলে কোলরিন 37 প্রকৃতির প্রাপ্যতার হার 100 - X%। বুঝছো কিনা? বুঝছো আশা করি। তাহলে সোজা শেষ। এখন গুণ এখানে বসাই দেবা x, এখানে বসাই দেবা 100 - x, আর এটার রেজাল্ট দিয়ে দিছে। সে রেজাল্টটা কি? এর আপেক্ষিক পারমাণবিক ভর, গড় পারমাণবিক ভর 35.5। এবার তাহলে কাজ করো, এবার ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন কেমনে করবা? 35x প্লাস 37 গুণ আছে, মাইনাস আছে না? 37x ইকুয়াল টু, আমি ঠিক করতেছি? ঠিক করতেছি। 35.5। ওকে। ও নিচে আবার 100 আছে। 100 দিয়ে যদি এই পাশে গুণ দেই, গুণ 100, আর এটার জন্য যদি ভাগ দিই মানে 10, তার মানে হচ্ছে গিয়া 3500। আহা, এই। ওকে। আচ্ছা, এটা কেমনে করলাম? কেউ জানতে চাও? ঘটনাটা হচ্ছে, এই 35.5 মানে কি বলতো? এটা মানে কি? 355/10। এই দশমিকের কারণে কিন্তু 10, যেহেতু দশমিকের পর এক ঘর আছে, মানে একের পর একটা শূন্য। দশমিকের পর যদি দশমিকের পর দুই ঘর থাকতো, তার মানে একের পর দুইটা শূন্য হইতো। বুঝতে পারছো? এইভাবে করে আমরা ভাগ করছি। কিভাবে ভাগ করছি আমি যদি একটু আবার একটু ভেঙে করাই। ধরো, অনেকে থাকতে পারে দুর্বল। এই 100টারে কি করছি, ও বাম পাশে এই সমান সমান চিহ্নের বাম পাশে আছে ভাগ আকারে, আর আমি ডান পাশে, তাহলে কি হয়ে যাবে? গুণ আকারে চলে যাবে। তাহলে 100 গুণ দিছি। এখন আমি ক্যালকুলেট করব কি, দশমিকটারে উঠাই দেবো। দশমিকটা উঠে না? ওঠে না কেন? এই দশমিকটারে উঠাই দিলাম। দশমিকটার পর যেহেতু একটা সংখ্যা ছিল, তার মানে কি? তার মানে একের পর একটা শূন্য হবে। এই শূন্য শূন্য কাটা 10 থাকে। এবার তুমি 10 যদি 355 দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে কত হবে? 3550। ঠিক আছে? একদম সোজা না? এবার দেখো এটা কি করবা। এবার এই 37 আছে, কি আছে? মাইনাস আকারে। তা এবার তুমি তোমার মতো করে, তুমি তোমার সুবিধা মতো ক্যালকুলেশন কইরা নিও। আমি আমার সুবিধা মতো এইটারে বাম পাশে নিলাম, ডান পাশে নিলাম, আর পরে আমি বাম পাশে নিলাম। বুঝছো? এটা আমার সুবিধা মতো। এখান থেকে টোয়াইজ এক্স, আর এখান থেকে সামথিং 0 0 5 দিয়ে 10 0 5 হাতে আমার 1 6 7 150। 150টা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমি এখানে এক্স পাইয়ে যাই, হয় করে 75%। তার মানে ঘটনা হচ্ছে যে কোলোরিন 35 প্রকৃতিতে প্রাপ্যতা X%, যেহেতু ছিল মনে আছে, বলছিলাম X%, আর এক্স এর মান বেরোইছে কি 75, তার মানে 75%। আর ক্লোরিন 37 প্রকৃতিতে প্রাপ্যতা 100 - x ইকুয়াল টু 100 - 75 মানে 25%। বুঝতে পারছো? ওকে। এই এই যে অঙ্কটা করাইলাম না, দাঁড়াও, এই যে অঙ্কটা করাইলাম না, এইটা হচ্ছে তোমার সোজা থেকে, মানে উপর থেকে নিচে। আর আমরা এটা যেটা করাইলাম সেটা কি উপর থেকে নিচে, মানে ভাইস ভার্সা, উল্টা। একটা করাইলাম যে আপেক্ষিক ভর বের করার অঙ্ক, আর একটা করাইলাম আপেক্ষিক ভর দিয়া প্রাপ্যতা বের করার অঙ্ক। এইটা যদি 10 মনে করো, এটা যদি কঠিন হার্ডনেস মনে করো 3 হয়, এটার হার্ডনেস হবে 7। বুঝতে পারছো? মানে এটা বেশি কঠিন, এবং এটা বেশি বেশি প্র্যাকটিস করবা এই অঙ্কটা, অর্থাৎ ঘুরাই দিবা। এখন প্র্যাকটিস করবা কোথায়? তোমার বইতে কি এই ধরনের কোনো অঙ্ক দেয়া আছে? অবশ্যই অঙ্ক দেয়া আছে। এই সে অঙ্ক উদাহরণ। সেটা কি? প্রকৃতিতে দুইটি আইসোটোপ থাকে, তার গড় আপেক্ষিক পারমাণবিক ভর থেকে, আচ্ছা এই যে এইটা হচ্ছে তোমার উদাহরণ। প্রকৃতিতে কপারের, আমরা করছিলাম ক্লোরিনের, এবার কপারের দুইটা আইসোটোপ, একটা হচ্ছে 63, একটা হচ্ছে 65। গড় পারমাণবিক আপেক্ষিক ভর 63.5 দেওয়া। বলছে কি শতকরা পরিমাণ, ও সরি এটা না, বলছে যে প্রকৃতিতে তার শতকরা পরিমাণ বের করো। কিভাবে করা যায়? এই যে ধরা যাক, এগুলো তোমার পরীক্ষার হলে কিন্তু লিখতে হবে। ধরা যাক প্রকৃতিতে প্রাপ্ততা শতকরা পরিমাণ X%, আর বাকিটার প্রাপ্যতা 100 - X%। এবার দেখো আমরা যেভাবে করছিলাম সেভাবে সেভাবে করছে, এই করে ক্যালকুলেশন করছে, ক্যালকুলেশন করে বের করছে। বুঝতে পারছো কত সোজা না অঙ্কটা? সোজা।
এবার দেখো, এবার আণবিক ভর মানে কি? অণুর ভর। আচ্ছা অণু কি বলো তো? একটা অক্সিজেন দুইটা মিলে কি হয়েছে? একটা অক্সিজেন অণু তৈরি হয়েছে। এই অণুর ভর কত? এই অক্সিজেনের ভর হচ্ছে 16, এই অক্সিজেনের ভর 16, অণুর ভর হচ্ছে 32। তার মানে কি, তোমাকে যদি কেউ বলে অক্সিজেন পরমাণুর ভর কত, বলবা 16। যদি বলে অক্সিজেনের ভর কত, অক্সিজেনের ভর মনে রাখবো, অক্সিজেন সবসময় অণু আকারে থাকে, সে অণুর ভর হচ্ছে 32। মনে থাকবে, অথবা অক্সিজেন অণুর ভর 32 অথবা অক্সিজেনের ভর 32। যেমন কেউ তোমাকে হাইড্রোজেনের ভর জিজ্ঞেস করে, তুমি কি বলবা? হাইড্রোজেনের ভর 1? না, হাইড্রোজেনের ভর, হাইড্রোজেন সবসময় H2 আকারে থাকে, তারপরে হাইড্রোজেন 2। এই, কিন্তু মজা মনে রাখতে হবে কিছু এরকমের, মনে করো তোমার কল্পনা বা চিন্তা থাকতে হবে। যেমন কার্বন ডাই অক্সাইডের কথা চিন্তা করো, কার্বন CO2, বলো তোর কত? কার্বন হচ্ছে 16, আর অক্সিজেন এটা হচ্ছে 16 দুগুণে 32। তা দুজন হয় মনে হয় কত? অক্সিজেন 16 কেমন, অক্সিজেন 12, অক্সিজেন 6 দুগুণে 12 আর 32 ইকুয়াল টু 44। ওকে। আবার পানি H2O, পানি কত? H2 মানে কি 2, আর পানি কত? 16 মানে 18। হ্যাঁ, হ্যাঁ 18। তারপর মনে করো তোমার CH4 অর্থাৎ মিথেন, কার্বন কত? 12, আর হাইড্রোজেন কত? 4। তার মানে কত? 4 আর 12 16। ঠিক আছে, এখানে একটা দিছে, দেখি কি দিছে। H2SO4, H2SO4, এইচ এর মান কত? 1 আর 1 2। সালফারের মান কত? 16 দুগুণে 32, সালফার 16, 16 দুগুণে 32, আর অক্সিজেন 4টা। অক্সিজেন 4টা মানে কত? 16 গুণ 4। বুঝতে পারছো? এটা হচ্ছে আণবিক ভর বের করার নিয়ম। তাই এটা হচ্ছে 98। ওকে, তোমাদের বাসায় কিছু এই হোমওয়ার্ক দিয়ে দিই, হোমওয়ার্কগুলো বাসায় বসে কইরো। NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড, তারপর NaCl, তারপর H2SO4, তারপর HCl, তারপর ক্যালসিয়াম অক্সাইড, না, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তারপর ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, তারপর CCl4, কার্বন টেট্রাক্লোরাইড। ওকে, এইগুলার প্রত্যেকটার তোমরা আণবিক ভর বের করবা, এবং বের করে পারলে আমাকে হোয়াটসঅ্যাপে দিবা, অথবা আমাকে বের করে কমেন্টে জানাই দিতে পারো। ঠিক আছে, কোনটা কত? তোমরা সিরিয়াল বাই বললেই আমি বুঝতে পারবো। তারপর কত নাম্বারটা ভুল হয়েছে আমি সেটা বলে দিলেই হবে, এগুলো লেখা লাগবে না। জাস্ট এটা লিখে দিবা, এটা এত, অমুক কত, 1 নাম্বার এত, 2 নাম্বার এত, 3 নাম্বার এত, 4 নাম্বার এত, 5 নাম্বার এত, বাস আমি সেটা দেখে নিব এবং দেখে তোমাদের জানাবো যে তোমারটা হয়েছে কি হয় নাই। ওকে, এবার দেখো, তেজস্ক্রিয় আইসোটোপ, এই জিনিসটা নিয়ে তেমন একটা পড়ার কিছু না। এখান থেকে কিছু অবজেক্টিভ আসে, আর কিছু হচ্ছে সৃজনশীলে কিছু একটা কোশ্চেন আসতে পারে। এই তেজস্ক্রিয় আইসোটোপ কি আসলে বলো তো? তেজস্ক্রিয় আইসোটোপ হচ্ছে একটা কণা থেকে স্বতঃস্ফূর্তভাবে কিছু রশ্মি নির্গত হতে পারে, কিছু কিছু বিশেষ কণা থেকে, যেমন আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, এরা হচ্ছে নির্গত হতে পারে। এরকমের মোট কয়টা তেজস্ক্রিয় আইসোটোপ বের হয়েছে বলো তো? প্রায় 3000 সংখ্যক বা তার থেকেও বেশি আইসোটোপ সম্বন্ধে জানা গিয়েছে। আচ্ছা, এদের কাজ অনেক জায়গায়, চিকিৎসা ক্ষেত্রে যেমন টেকনিশিয়াম, এটা দেখো, এটা কাজ করা হয় তোমার, এই যে গামা রশ্মি ক্যামেরা দিয়ে ছবি তোলা সম্ভব হয়। টেকনিশিয়াম লাইভ লাইভ টাইম 6 ঘন্টা। ঠিক আছে, এত এত গুরুত্বপূর্ণ কিছু না, এইটা লাগবে এখান থেকে গুরুত্বপূর্ণ। আয়োডিন কি করা হয়? থাইরয়েড ক্যান্সার, থাইরয়েড ক্যান্সারে এই আয়োডিন চিকিৎসা নেওয়া হয়। তারপরে টিউমার, টিউমার শনাক্তকরণে কার্বন 60, এবং ক্যান্সার শনাক্তকরণে এবং ক্যান্সার কোষ ধ্বংসে তোমার কার্বন 60 বা কার্বন C60 আইসোটোপ ব্যবহার করা হয়। আর রক্তে লিউকেমিয়া রোগ হইলে তাকে P32 অথবা ফসফেট, P32 অথবা ফসফেট ব্যবহার, এই আইসোটোপটা ব্যবহার করা হয়। আর কৃষিক্ষেত্রের ভূমিকা অপরিহার্য, তোমরা এটা পড়ে নেবা এবং সৃজনশীলের জন্য পড়লেই বুঝবা যে কিভাবে কি কাজ করে। পোকামাকড় নিধনের ক্ষেত্রে আইসোটোপ ব্যবহার করা হয় ইদানিং, ফসলের মান উন্নয়নের জন্য ব্যবহার করা হয়, এবং বিদ্যুৎ উৎপাদনে তো আইসোটোপ ব্যবহার করাই হয়। যত মনে করো এই যে রূপপুর পারমাণবিক যত বিদ্যুৎ কেন্দ্র দেখো, সেখানে হচ্ছে গিয়া যে এই যে বড় বড় এখানে হচ্ছে কি নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার মাধ্যমে, ফিশন আর ফিউশন, হ্যাঁ, ফিশন বিক্রিয়ার মাধ্যমে তোমার হচ্ছে কি ছোট ছোট কণাকে বড় বড় কণায় রূপান্তরিত করে, সেখান থেকে কি উৎপাদন, সরি, বড় কণাকে ভেঙে ছোট ছোট কণায় রূপান্তরিত করে অনেক অনেক বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এই সময় অনেক অনেক তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার পরিলক্ষিত হয়।
অনেক আইসোটোপ ব্যবহার করা হয়, অনেক আইসোটোপ সেখান থেকে তৈরি করা হয়। এভাবে করে বিশাল বড় একটা 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 প্ল্যান্ট তৈরি করা হয়, একটা মেগা প্ল্যান্ট তৈরি করা হয়। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হলে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে আশা করা যায়। এটা দরকার নাই, এটা জাস্ট তোমার জানার জন্য, জেনে খুশি হবেন যে এরকম কিছু একটা, বুঝছো? আর আইসোটোপের কিছু প্রভাব প্রভাব আছে, খারাপ প্রভাব, ক্ষতিকর প্রভাব। এই আইসোটোপে, তোমার আইসোটোপের মধ্যে কাজ করেছিলেন বিজ্ঞান একজন মেরি কুরি না জানি কি নাম, মেরি কুরি সম্ভবত, একজন সায়েন্টিস্ট, একজন মহিলা সায়েন্টিস্ট। তিনি এই কারণে শেষ বয়সে তিনি ক্যান্সার রোগে মারা যান, বুঝছো? আইসোটোপ যে ওই প্লান্টের ভিতরে অথবা আইসোটোপের যে যেখানে বসে সেটা গবেষণা করে, সেই জায়গাটা যদি সে অনেকদিন সেখানে অবস্থান করে বছরের পর বছর, তাহলে শেষ সময় অথবা তার একটা পর্যায়ে বছরের জীবনের তার ক্যান্সার হয়ে যায়। তো একটা ক্ষতিকর প্রভাব আছে, কারণ তার ভিতর থেকে সবসময় আলফা বিটা এবং গামা রশ্মি নির্গত হয়। এবং তোমরা যে জেনে থাকবা যে এক্স রে, এটাও কিন্তু কি একটা, এটা কিন্তু একটা রে, এখান থেকেও কিন্তু একটা এক্স রে, অর্থাৎ কি একটা রশ্মি আসে। এই রশ্মির কারণে কিন্তু যারা বেশি বেশি এক্স রে করে তাদের কিন্তু একটা টাইম ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। ওকে। এবং এই আইসোটোপের কারণে আমরা জানি হিরোশিমা নাগাসাকিতে জাপানে বোমা ফালানো হয়েছিল, এবং সেই বোমার বিস্ফোরণ থেকে আইসোটোপ কণা নির্গত হয়েছিল। এবং সেই আইসোটোপ কণা এখনো সেখান থেকে কিছু কিছু জায়গা থেকে নির্গত হইতে আছে। এবং যেহেতু সেখান থেকে নির্গত হচ্ছে দিনের পর দিন, যুগের পর যুগ, সেহেতু ওখানে যদি এখনো কোনো নারী বাচ্চা কনসিভ করে অথবা সে যদি প্রসব করে, তাহলে সেখানের বাচ্চাগুলো এখনো পঙ্গু, তারপর অ্যাবনর্মাল, মানসিক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, তারা এভাবে করে জন্ম নিচ্ছে। তার মানে আইসোটোপের ফল কতটা ভয়াবহ তাহলে তোমরা এটা বুঝতে পারছো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটেছিল, যার কারণে কয়েক লক্ষ জীবন ধ্বংস হয়ে গিয়েছিল। এগুলো সব কার কামাল? এগুলো সব আইসোটোপের কামাল। ওকে। ওকে, আশা করি এগুলো সব তোমরা পারবা। আমি যে বেসিক, এই বিড়াল তুমি আমার বাটনে চাপ দিও না, যাও এখান থেকে ভাগো। এই, তো আশা করি এখানে যে আমার যা বেসিক দেওয়া হয়েছে তা দিয়ে তোমরা এগুলো সবগুলো পারবা। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত, এটা না পারলে তো মনে করো কি বলবো আর, কচু গাছের সাথে গলায় দড়ি দেওয়া উচিত। ক্লোরিন কত? 17। স্ক্যান্ডিনিয়াম কত? 21। 15 কত ফসফরাস? এই এন শেলে কয়টা কয়টা উপযুক্ত স্তর থাকে? না বলতে পারলে মায়ের। এন মানে কত? 4। 4 মানে 0, 1, 2, 3, তার মানে 1, 2, 3, 4, 4টা। অনেক বাবাজি 3টা দিয়ে আসবে, আমিও আমার ছোটবেলার বয়সে 3টা দিয়ে আসতাম। এই ঘটনাটা কে বলছিল বলো তো? ম্যাক্সওয়েলের তত্ত্ব, এই ঘটনাটা ম্যাক্সওয়েলের তত্ত্ব, যেটা একটা ভুয়া তত্ত্ব। ওকে, ঠিক আছে। ওকে, এগুলা সব আমাদের দেখানো হয়েছে, আমার প্রত্যেকটা কথার মধ্যে এগুলা চলে আসছে। তো আশা করি তোমরা, তোমাদের কাজ থাকবে, হোমওয়ার্ক দেয়া লাগে না? অনেকে একজন কমেন্ট করে বলছিল যে স্যার আপনি হোমওয়ার্ক গুলো দিয়ে দিলে ভালো হইতো। হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হচ্ছে এই যে যে দাগানো লাইনগুলো, এগুলো খাতায় প্রশ্ন আকারে তুলবা। এই যে আমি এখানে 10-12টা সংকেত দিছি, এই সংকেতগুলো আণবিক ভর বের করবা, বের করে কমেন্টে অথবা আমার হোয়াটসঅ্যাপে জমা দিবা। এই কপারের অঙ্কটা বাসায় এইচডাব্লিউ করবা। এছাড়া আমি যে অঙ্কটা বানাই দিলাম এই অঙ্কটাও এইচডাব্লিউ করবা। তারপর যে অঙ্কটা প্রথমে করাইলাম সেই অঙ্কটাও এইচডাব্লিউ করবা। এরপর এই যে অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর দেয়া থাকলে তার পুরো ভর কিভাবে বের করতে হয় মনে রাখো। এই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ কিন্তু এই যে এটা মান যে 1.66 × 10⁻²৪, এটা কিন্তু পরীক্ষার হলে দেয়া থাকবে না, তোমার মুখস্থ করতে হবে এখনই। ঠিক আছে? তার মানে শুধুমাত্র এই একটা তথ্য তোমাকে পরীক্ষার হলে দেয়া থাকবে, এবং সেটা থেকে তোমাকে বের করতে বলবে পুরো ভরটা কত। ওকে, এটা এইচডাব্লিউ থাকবে, এখানে এইচডাব্লিউ লাগবে না। এইচডাব্লিউ আমি বলছি, এইচডাব্লিউ অভাব নাই দিতে চাইলে। 1 থেকে 20টি মৌল, যাও, এইচডাব্লিউ যেহেতু চাচ্ছই, 1 থেকে 20টি মৌলের ইলেকট্রন বিন্যাস করো। ঠিক আছে, এটা তোমার 8টা এইচডাব্লিউ। ওকে, এগুলো একটু ভালো করে রিভাইজ দিও এই লেকচার স্লাইডটা দেখে। আর কিছু চাই না, কিছুই চাই না। আর যে জিনিসগুলো বোঝানো, এই যে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা পরীক্ষায় ধরো, এসে ধরো না, আমি লিখে দিলাম এই জিনিসটা 99, 100% দিলে মনে করো কোশ্চেন ফাঁস হয়েছে, 98% দিলে 19% পরীক্ষায় আসছে, এটার মধ্যে দিয়ে যে কোনো একটা অবজেক্টিভ পরীক্ষায় আসছে। ওকে 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 ওকে, এগুলো তো সব বুঝেইছি, এখান তো এইচডাব্লিউ নাই তাই না?
পারলে কেউ যদি কেউ ভদ্র ছেলে হয়ে থাকো তাহলে এইটাও এই বাসায় এইচডাব্লিউ কইরো। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবে। তোমরা সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা। তোমাদের ক্লাস কেমন লাগছে তোমরা আমাকে জানাবা। আর তার সাথে সাথে হচ্ছে আম, তার সাথে সাথে হচ্ছে আমার একটা ফেসবুক পেজ আছে, মিরাজুল হাসান এই নামেই। তোমরা কেউ যদি চাও তাহলে সেই পেজটাও ভিজিট করে আসতে পারো, একই কন্টেন্ট, বাট আমি সেখানে সব লাইভ আপডেটগুলো দিব। তো আশা করি তোমাদের উপকার হবে। তো সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।